উপকার আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বাদল চৌধুরী মহাশয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী শ্রীযুত আশিস কুমার সাহা মহাশয়, মাননীয় বিধায়কদ্বয়, ইন্ডিয়া মঞ্চের অন্যান্য নেতৃত্ব, সমবেত সুধীজন, আমার মায়েরা, বোনেরা, এই বাজার এলাকার ব্যবসায়ী দাদাভাই বন্ধুরা, চৈত্র সংক্রান্তি চলছে, যে পরিমাণে ভিড় হওয়ার কথা দোকানে দোকানে সেগুলো দেখতে পাচ্ছি না। যাই হোক, ক্রেতা বিক্রেতা সকলকেই আজকে এই পবিত্র ঈদে আপনাদের ঈদ মুবারক জানাচ্ছি। এই নির্বাচন ভারতবর্ষকে বাঁচানো নির্বাচন। লড়াইটা ইন্ডিয়া মঞ্চ বনাম ভারতীয় জনতা পার্টি না, লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদী বনাম ভারতীয়। যারা ভারতীয়রা রয়েছেন, ভারতবাসী রয়েছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা মনে করেন যে সংবিধানকে বুকে আগলে ধরে রাখতে হবে, তারা যুদ্ধ ঘোষণা করেছেন এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে। এবং বিশ্বাস, মনে কোনো সন্দেহ নেই, বিজেপি সরকারের পতন দেশে শুধু সময়ের অপেক্ষায়। আগামী 4 জুন বড় বড় কথা বলছি ঠিকই, কর্মীদের মনোবল ধরে রাখার জন্য, মানুষের দৃষ্টি, মানুষের হিসেব পাল্টে দেওয়ার জন্য, মানুষ যাতে ঘাবড়ে যায় তার জন্য যে আপকি বার 400 পার। তাদের দলের শীর্ষ নেতৃত্ব বলছে 200 मिल जाए तो भी काफी है, हालत बहुत खस्ता है, बहुत बुरा है। এ হচ্ছে তাদের অ্যাসেসমেন্ট, তাদের সদলীয় নেতাদের বক্তব্য। কাজে এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই। 10 বছর দেশবাসী সময় দিয়েছিল। প্রথম 2014 সালে যখন নরেন্দ্র মোদী সাহেব সরকারে বসেন, কয়েকটা স্লোগান যেগুলো জীবনও পূর্ণ করতে পারবেন না, কি বহুত হো গই মেহঙ্গাই কি মার, আব কি বার ভাজপা সরকার, এটা হচ্ছে স্লোগান ছিল। তখন এলপিজি সিলিন্ডারের দাম কত ছিল? 415 টাকা ম্যাক্সিমাম। এখন কত? প্রায় 1200 টাকা। পেট্রোলের দাম কত ছিল? 61 টাকা থেকে 65 টাকা অবধি ফ্লাকচুয়েট করত। ডিজেলের দাম 55 টাকা। এবং আন্তর্জাতিক স্তরে কাঁচা তেলের পার ব্যারেল ছিল আনুমানিক 139-40 টাকা। তখন প্রচন্ড দাম বেড়ে গেছিল। ওই সময়ও এই কাঁচা তেলের 1 ব্যারেল 139-40 ইউএস ডলার থাকা সত্ত্বেও আমরা কিন্তু ওই ইউপিএ সরকার এই কন্ট্রোল করতে পেরেছে এই পেট্রোল এবং ডিজেলের দামটাকে। এখন কাঁচা তেলের দাম হ্রাস পেয়েছে, এখন 90 ইউএস ডলারের নিচে। কিন্তু দেখুন 1 ব্যারেল, একটা ব্যারেল, এখন দেখুন প্রায় পেট্রোল এবং ডিজেল প্রায় 100 ছুঁই দুটোই। সর্ষের তেল, মুসুর ডাল, মুগ ডাল, দাঁতন, টুথব্রাশ থেকে শুরু করে চা, দুধ, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ইনক্লুডিং জীবনদায়ী ওষুধ আজকে মূল্য বৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। 2 কোটি কর্মসংস্থানের বলে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। অর্থাৎ 10 বছরে 20 কোটি হওয়ার কথা। কোথায় কি? বেকারত্ব জ্বালা। স্বাধীন
ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বিগত 40-45 বছরে সর্বকালীন রেকর্ড বেকারত্বের। প্রত্যেকটি মানুষ আজকে আমরা ঋণের জালে জড়িয়ে পড়ছি। 70 বছরে নানাও সরকার ছিল কেন্দ্রে, সর্বমোট ঋণের বোঝা ছিল 55 লক্ষ কোটি টাকা। এই 10 বছরে 55 লক্ষ কোটি টাকা এসে দাঁড়িয়েছে 205 কোটি লক্ষ টাকা ঋণের বোঝা। দেশে প্রত্যেক ঘন্টা একজন করে কৃষক মারা যাচ্ছে। তাদের এমএসপি কি বলেছিল? দুগ্নি আয়, ডাবল রোজগার, ডাবল করে দেবে তাদের রোজগারটাকে। কথায় আজকে কি হচ্ছে এই দেশে? কৃষকরা বসে আন্দোলন করছে, পুলিশের লাঠি পেটা কাঁদানো গ্যাস খাচ্ছে, মার খাচ্ছে, কিন্তু কোথাও কিছু হচ্ছে না। মহিলারা আজকে সশক্তিকরণের কথা বলছিল, কি অবস্থা দেখুন। যখন দেশের কুস্তিগিররা মেডেল নিয়ে আসলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো খিঁচলেন, তখন প্রধানমন্ত্রী বলছিলেন ইয়ে হামারা বেটি হ্যায়। আর এই বেটিরা যখন যন্তর মন্তরে বসে তাদের উপর শারীরিক হেনস্থা এবং শ্লীলতাহানির ব্যাপারে যখন প্রতিবাদ করেন যন্তর মন্তর দিল্লিতে বসে, তাদের একজন এমপি ব্রিজভূষণ এর দ্বারা, তখন প্রধানমন্ত্রী এই বেটিদের কথা ভুলে গেলেন। আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর, ওই মণিপুরে বিবস্ত্র করে, গণধর্ষণ করে হাঁটানো হয়েছে। একটা টু শব্দ করলেন না, ধিক্কার জানালেন না, একবার ভিজিটে গেলেন না। তারপর বলবে বেটি বাঁচাও, বেটি পড়াও। এ কোন দেশ? আমরা তো জানতাম ইউনিটি ইন ডাইভার্সিটি। আজকে দেশটা ধর্মের নামে বিভাজিত হতে চাচ্ছে, জাতপাতের নামে, ধর্মের নামে, বর্ণের নামে, রঙের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে। কারণ তাদের এজেন্ডাটা কি? ওয়ান নেশন ওয়ান পোল, ওয়ান নেশন ওয়ান রিলিজন, ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান নেশন ওয়ান ফুড হ্যাবিট, ওয়ান নেশন ওয়ান পার্টি, ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার। এই তো ফেসিবাদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা স্টেপে স্টেপে। এই জায়গা থেকে ভারতবর্ষের উদ্ধার করার জন্য এই ইন্ডিয়া মঞ্চ আমরা গঠন করলাম। আমাদের মধ্যে সমস্ত ক্ষুদ্র রাজনৈতিক ভেদাভেদ যা ছিল দূর করেছি। না, লড়াই সংগ্রাম একে অপরের রাজনৈতিক লড়াই পরে হবে। দেশ এবং দেশবাসীকে আমাদের বাঁচাতে হবে, সেই জন্য আমাদের একটা জায়গায় আসা। অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত, ফরেন পলিসি ভুল। প্রতিবেশী প্রত্যেকটি রাষ্ট্র আজকে ভারতের এনিমি। সর্বশেষ যুগ হলো আমাদের মরিশাস, না মরিশাসই তো, এও আমাদের দোষ ছিল, এও আজকে আমাদের বিরুদ্ধে চলে গেছে। মালদ্বীপ, সরি নট মালদ্বীপ। এই কোন ভারতবর্ষের মধ্যে কোথায় কি চলছে? এই জায়গা থেকে বের করে আনতে হবে। কখনো কখনো দেশবাসীকে রাষ্ট্রপ্রেমের কথা বলে, 75 বছর পূর্তি, হর ঘর তিরঙ্গা, এটার মধ্যে বিজনেস। এই তিরঙ্গার কাপড় কিনে রিলায়েন্স কোম্পানি, আম্বানি কোম্পানি থেকে মুনাফা পাইয়ে দিল আম্বানিকে, দেখলো লাভ হলো না। এখন রামলালা প্রতিষ্ঠা করতে হবে, রাম মন্দির উদ্বোধন করতে হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এটা তো রামের ভূমি।
শ্রী শ্রী রাম ঠাকুর এখানে এসে পদার্পণ করেছিলেন বিলোনিয়ায়। আমিও রামের দীক্ষিত, রাম সকলের, রাম সনাতন ধর্মের, রাম মুসলমানদের ভক্ত প্রচুর বাংলাদেশে। রামকে নিয়ে রাজনীতি হয় না, যেটা ভারতীয় জনতা পার্টি করতে যাচ্ছেন। চারজন শঙ্করাচার্য বললেন যে না, হবে না, মুহূর্ত নেই। একটা মুহূর্ত মিনিমাম 78 মিনিটসের হতে হয়, কাজেই ওই দিনে মুহূর্ত নেই। আর এই মন্দির পুরো নির্মাণ করা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করা যাবে না, কারণ মন্দিরের চূড়াটা হচ্ছে ঈশ্বরের মাথা। মাথা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করলে অশুভ শক্তির উন্মোচিত হবে। এটা করতে যেও না, চার্চের শঙ্করাচার্যের বক্তব্য। প্রধানমন্ত্রী বললে যে না, যেহেতু এরা না করেছে, বারণ করেছে, এদেরকে আমন্ত্রণ জানাবে না। এগিয়ে গেলেন তার কর্মসূচি নিয়ে, কারণ রামকে বিক্রি করতে হবে, ভোটে জিততে হবে, মানুষের ভাবাবেগকে কাজে লাগাতে হবে। এই তো হচ্ছে দেশে এত বড় ফ্রড এবং মিথ্যাবাদী দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে রয়েছেন। আমি আমার দুঃস্বপ্নের মতো আমরা চিন্তা করতে পারি না। চেয়ারের মর্যাদা রাখতে পারছে না, অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে, অনর্গল গালাগাল দিয়ে যাচ্ছে, অনর্গল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই 10 বছরে কি পেলেন যারা অন্ধ ভক্তরা রয়েছেন আনাচে কানাচে ভারতীয় জনতা পার্টির? এই 10 বছর এবং আমাদের ত্রিপুরা যে 6 বছর, বলুন না, একটা নতুন হাসপাতাল স্বপ্ন তো দেখিয়েছিলেন যিনি প্রার্থী, এরা যে এইমস হবে, এরা যে এপেলো আসবে, কোথায়? স্বপ্ন দেখিয়েছিল গোমতী দিয়ে জাহাজ আসবে, কোথায়? কত কিছু বলেছে, কোথায় কি? কাজেই আমরা আমাদের এজেন্ডা জনসমক্ষে রেখেছি। আমাদের এজেন্ডা হচ্ছে এই দেশের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী, এসসি, এসটি, ওবিসি, এই জাতি গণনার মাধ্যমে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। ওই 50% যে ক্যাপ, রিজার্ভেশনের যে স্ট্যাটাসের যে ক্যাপ সিলিং, এই কাস্ট বেসড সেন্সাসের প্রেক্ষিতে আগামী দিন এসসি, এসটি, ওবিসিদের জন্য নতুন ভাবে রিজার্ভেশন স্ট্যাটাস এবং তার পার্সেন্টেজ নির্ণয় হবে। এই 50% স্ল্যাবটাকে আমরা তুলে দিতে চাইছি এবং সেই মর্মে 2011 সালে যে কাস্ট বেসড সেন্সাস হয়েছিল, তার ডেটা গিয়ে দিল্লিতে জমা পড়ে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। সংশোধিত হওয়ার পর কিন্তু এই নরেন্দ্র মোদী সাহেব, এরা তো জানেন আপনারা, এসসি, এসটি এবং ওবিসি স্বার্থ বিরোধী। এরা যখন এসেছিলেন আরএসএস চিন্তা ভাবনা কি? নো রিজার্ভেশন স্ট্যাটাস যা ছিল এটা তুলে দাও। যখন সারা দেশ জুড়ে তার প্রতিবাদ করতে শুরু করলেন, জনগণ পিছিয়ে এলেন। কিন্তু তাদের এজেন্ডার মধ্যে রয়েছে যে এই রিজার্ভেশনটাকে, প্রথাটাকে তুলে দিতে হবে। আর আমরা চাইছি, ইন্ডিয়া মঞ্চ চাইছে যে জাতি গণনার মাধ্যমে তাদের ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। সরি, আমাদের এজেন্ডারে কি রয়েছে? এমজিএন ডাকার বাবু, সুদন বাবু বলে গেছেন, আইন হয়েছে। এবার আরেকটা আইন হতে যাচ্ছে যে ন্যূনতম যে মজুরি, সেই মজুরিটাকে 400 টাকা করার সংকল্প নিয়েছে এই ইন্ডিয়া মঞ্চ। সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যতগুলো শূন্যপদ বেরোবে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, এটা আমাদের এজেন্ডাতে রয়েছে। বেকারদের জন্য এই 30 লক্ষ যে শূন্যপদ সেন্ট্রাল গভর্নমেন্টে খালি পড়ে রয়েছে, সেগুলো পূরণ হবে এবং স্টার্ট আপ করার জন্য 5,000 কোটি টাকার একটা
ফান্ড গঠন করা হবে।